ইসলামী ব্যাংকে হচ্ছেটা কি? আগামী কয়েক মিনিটে আপনার চোখকে বিশ্বাস করাতে পারবেন না। সরকার যায়, সরকার আসে, তখন আসে বড় ঘোষণা। ব্যাংক হবে নিরপেক্ষ, কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকবে না। শুনতে আশাব্যঞ্জক, কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখায়। দেশের অনেক ব্যাংকেই রাজনৈতিক প্রভাব এখনও বিদ্যমান। তাহলে কেন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানেই এত কঠোরতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে এক অস্বস্তিকর সত্য: বেছে বেছে বিচার। আর যখন বিচার নিরপেক্ষ থাকে না, তখন সেটি হয়ে ওঠে একটি পরিকল্পিত অভিযান, একটি মতাদর্শকে সরিয়ে দেওয়ার নীরব প্রচেষ্টা। যখন রক্ষক আর ভক্ষকের সীমারেখা মুছে যায়, তখন সবচেয়ে বড় বিপদ শুরু হয়। মানুষ আশা করেছিল পরিবর্তন আসবে, কিন্তু আজকের ঘটনাগুলো সেই আশাকে আবার প্রশ্নবিদ্ধ করছে। এটি শুধু একজন মানুষের বিদায় নয়, এটি একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে খেলা, একটি দেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করার নীরব প্রক্রিয়া। এই ব্যাংকটি তৈরি হয়েছে বছরের পর বছর পরিশ্রমে, ত্যাগে, বিশ্বাসে। কিন্তু আজ সেটি আবার ঝুঁকির মুখে। প্রশ্ন এখন একটাই: এই খেলা কোথায় গিয়ে থামবে? অর্থনীতি কি টিকে থাকবে, নাকি আবারও অদৃশ্য শক্তির হাতে চলে যাবে সব কিছু? কারণ মনে রাখবেন, অর্থনীতি ভেঙে পড়লে শুধু একটি প্রতিষ্ঠান নয়, ভেঙে পড়ে একটি দেশের ভবিষ্যৎ। শহরের নিস্তব্ধতা ভেঙে যখন গভীর রাতে কোনো অদৃশ্য কক্ষে নথির পাতায় কলম ছোঁয়া হয়, তখনই বুঝে নিতে হয় কিছু একটা বদলে যাচ্ছে। বাইরে সব কিছু স্বাভাবিক, আলো ঝলমলে, যানবাহনের শব্দ, মানুষের চলাচল, কিন্তু পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক ভয়াবহ নীল নকশা। দেশের অর্থনীতির ফুসফুস, যে প্রতিষ্ঠান কোটি মানুষের আস্থা আর স্বপ্নের প্রতীক, সেটিকে কি আবারও বন্দী করার খেলা শুরু হয়েছে? কোনো দুর্নীতি নয়, কোনো ব্যর্থতা নয়, শুধু কয়েকটি ছবি, কয়েকটি সম্পর্ক। সেগুলোই কি কেড়ে নিতে পারে একজন দক্ষ মানুষের চেয়ার? আজ আমরা যে গল্পটি বলবো, তা রক্তহীন হলেও এর প্রতিটি শব্দে লুকিয়ে আছে বিস্ফোরণ। এমন এক সত্য যা শুনলে সাধারণ মানুষের পায়ের নিচের মাটি সরে যেতে পারে। স্বৈরাচারের পতন হয়েছে, এটাই আমরা জানি, কিন্তু প্রশ্ন হলো, সেই সিস্টেম, সেই অদৃশ্য শক্তি, তারা কি সত্যিই চলে গেছে, নাকি এখনও অন্ধকারে বসে নতুন করে জার বুনছে? 2024 সালের 22 অগস্ট, রক্তাক্ত পথ পেরিয়ে দেশ যখন নতুন ভোরের অপেক্ষায়, তখনই আসে একটি বড় সিদ্ধান্ত। ব্যাংকিং খাতে শুরু হয় নতুন অধ্যায়। দীর্ঘদিনের দখলদারিত্ব থেকে মুক্ত করতে গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ। 5 জন স্বাধীন পরিচালক, তাদের কাঁধে তুলে দেওয়া হয় কোটি আমানতকারীর আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব। এই দলের অন্যতম মুখ মোহাম্মদ আব্দুল জলিল, একজন পেশাদার, একজন দক্ষ সংগঠক, আপোষহীন এক ব্যক্তিত্ব, যাকে ঘিরে তৈরি হয়েছিল নতুন আশার আলো। কিন্তু সেই আলো নিভে যেতে সময় লাগল না, মাত্র 1.5 বছর। তারপর হঠাৎই নেমে এলো অন্ধকার। কোনো সতর্কতা নেই, কোনো কারণ দর্শানো নেই। গভীর নীরবতার মধ্যে একটি চিঠি পৌঁছয় ব্যাংক অফ বাংলাদেশ থেকে। সেখানে লেখা, মোহাম্মদ আব্দুল জলিল আর নেই বোর্ডে। একটি সিদ্ধান্ত, একটি সই, আর তাতেই শেষ হয়ে যায় একজন মানুষের দায়িত্ব, অবস্থান এবং প্রভাব। তার জায়গায় বসানো হয় নতুন একজনকে। সবকিছুই যেন খুব স্বাভাবিক, খুব নিয়মতান্ত্রিক, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে এর ভেতরে। কেন সরানো হলো তাকে? তিনি কি কোনো অর্থ আত্মসাৎ করেছিলেন? তিনি কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ব্যাংককে ক্ষতির মুখে ফেলেছিলেন? না, অভিযোগ তার আদর্শ, তার পরিচয়, কয়েকটি ছবি, কয়েকটি সম্পর্ক, আর সেখান থেকেই তৈরি করা হলো তার বিরুদ্ধে অদৃশ্য মামলা। একজন পেশাদারের দক্ষতা যখন তার মেলামেশার মাধ্যমে বিচার করা হয়, তখন বুঝে নিতে হবে কোথাও কিছু একটা গভীরভাবে অসুস্থ। এটি কি শুধু একজন মানুষের অপসারণ? না, এটি একটি বার্তা, একটি সংকেত, যেখানে বলা হচ্ছে আমরা এখনও নিয়ন্ত্রণে আছি। একই সময় আরেকটি দৃশ্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা দিচ্ছেন, এখন থেকে কোনো ব্যাংক আর কোনো গোষ্ঠী বা পরিবারের পকেটে থাকবে না। নিরপেক্ষতা হবে একমাত্র মাপকাঠি। শুনতে ভালো লাগে, বিশ্বাস করতে ইচ্ছে করে, কিন্তু বাস্তবতা? যখন দেশের বিভিন্ন ব্যাংকে এখনও রাজনৈতিক প্রভাব বহাল তবিয়তে বিরাজ করছে, তখন কেন এই একটিমাত্র প্রতিষ্ঠানেই এমন কঠোরতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উঠে আসে একটি শব্দ: সিলেক্টিভ জাস্টিস, বেছে বেছে বিচার। আর যখন বিচার বেছে বেছে হয়, তখন সেটি আর বিচার থাকে না, তা হয়ে ওঠে একটি মিশন, একটি নির্দিষ্ট মতাদর্শকে উপড়ে ফেলার মিশন।
এদিকে ২০২৪ সালের ৫ অগস্ট দেশ তখন উত্তাল, ক্ষমতার পালাবদল, রাস্তায় উল্লাস, মানুষ উদযাপনে ব্যস্ত। ঠিক সেই সময় ঢাকার মতিঝিলে অন্য এক দৃশ্য। একদল সশস্ত্র লোক ঝাঁপিয়ে পড়ে একটি ব্যাংকের প্রধান কার্যালয়ে। কেন? কারণ এই ব্যাংক শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি সম্পদ, একটি ক্ষমতার উৎস, একটি সোনার ডিম পাড়া হাঁস। ২০১৩ সালে যে দখলদারিত্বের শুরু, সেটি যেন আবার ফিরে আসতে চাইছিল নতুন রূপে। কিন্তু এবার খেলা আরও গভীর, আরও সুপরিকল্পিত। ইতিহাস বলছে এই ব্যাংক একসময় চলে গিয়েছিল একটি প্রভাবশালী গোষ্ঠীর হাতে। হাজার হাজার কোটি টাকা বেরিয়ে গেছে দেশ থেকে, আমানতকারীদের আস্থা ভেঙে গিয়েছিল চুরমার হয়ে। আজ যখন নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে, তখনই আবার শুরু হয়েছে অদৃশ্য টানাপোড়েন। অভিযোগ আরও ভয়াবহ। শোনা যাচ্ছে যারা রক্ষা করার কথা, তারাই নাকি কোনোভাবে যুক্ত লুটেরাদের সাথে। যদি তা সত্যি হয়, তাহলে বিষয়টি শুধু উদ্বেগজনক নয়, ভয়াবহ। কারণ রক্ষক যখন ভক্ষকের পাশে দাঁড়ায়, তখন ধ্বংস অনিবার্য হয়ে যায়। ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, তখন মানুষ আশার আলো দেখেছিল। অবৈধ নিয়োগ বন্ধ হয়েছিল, অনিয়মে লাগাম পড়েছিল, মনে হয়েছিল এবার হয়তো সত্যিই পরিবর্তন আসবে। কিন্তু আজকের এই অপসারণ সেই আশার ভেতর আবারও ঢুকিয়ে দিয়েছে সন্দেহের ছায়া। এটি শুধু একটি পদচ্যুতি নয়, এটি একটি সংকেত, যে সংকেত বলছে পুরনো খেলোয়াড়রা এখনও মাঠ ছাড়েনি। এই ব্যাংকটি কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়, এটি গড়ে উঠেছে ত্যাগে, পরিশ্রমে, বিশ্বাসে। কিন্তু আজ সেটি আবারও ঝুঁকির মুখে। রাজনৈতিক প্রতিহিংসার নামে একটি অর্থনৈতিক স্তম্ভকে দুর্বল করে দেওয়া, এটি কি কোনোভাবেই দেশপ্রেম হতে পারে? একদিকে বলা হচ্ছে রাজনীতি মুক্ত ব্যাংকিং, অন্যদিকে বেছে বেছে মানুষ সরিয়ে দেওয়া হচ্ছে। এই দ্বৈত খেলা, এই নীরব ষড়যন্ত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমস্যা এখনও শেষ হয়নি। ফ্যাসিবাদের পতন হয়েছে হয়তো, কিন্তু সেই মানসিকতা, সেই বিভাজন, সেই ক্ষমতার লোভ, সেগুলো এখনও বেঁচে আছে। পুরো জাতি এখন তাকিয়ে আছে সামনে। কি হবে এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ? এটি কি আবারও পড়বে লুটেরাদের কবলে, নাকি সত্যিই রক্ষা পাবে? উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত: অর্থনীতি যদি টিকে থাকে, দেশ টিকে থাকবে। আর যদি এই ষড়যন্ত্র সফল হয়, তবে হারিয়ে যাবে মানুষের শেষ আস্থাটুকুও। তখন আর কোনো ব্যাংক নয়, কোনো প্রতিষ্ঠান নয়, বরং পুরো সিস্টেমটাই পরিণত হবে এক অদৃশ্য খাঁচায়। আর সেই খাঁচার ভেতরে বন্দী থাকবে একটি দেশের ভবিষ্যৎ। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আরও গভীর এক অন্ধকার অধ্যায়। কারণ যখন ঘটনাগুলোকে শুধু আলাদা আলাদা দুর্ঘটনা হিসেবে না দেখে একটি নির্দিষ্ট প্যাটার্নে সাজানো হয়, তখন চিত্রটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হতে শুরু করে। প্রশ্নটা তখন আর কী ঘটেছে থাকে না, বরং হয়ে যায় কারা ঘটাচ্ছে। ঢাকা ৮-এর এই রহস্যময় ১২ তারিখকে ঘিরে এখন নতুন করে সামনে আসছে আরও কিছু অদ্ভুত তথ্য। অনুসন্ধানে জানা গেছে, এই আসনকে ঘিরে শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং রয়েছে বড় অঙ্কের অর্থনৈতিক স্বার্থ, প্রভাব বিস্তার এবং ক্ষমতার এমন এক গোপন লড়াই, যা সাধারণ মানুষের চোখের আড়ালেই পরিচালিত হয়। মতিঝিল পল্টন এলাকার বাণিজ্যিক গুরুত্ব, ব্যাংকিং সেক্টরের প্রভাব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ, সব মিলিয়ে এই আসনটি শুধু একটি সাংসদীয় আসন নয়, বরং একটি পাওয়ার হাব। আর ঠিক এই পাওয়ার হাবকে নিয়ন্ত্রণ করতেই কি তৈরি হয়েছে সেই অদৃশ্য নীলনকশা? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এখানে কাজ করছে এলিমিনেশন থিওরি, যেখানে প্রতিদ্বন্দ্বীদের একে একে সরিয়ে দেওয়া হয়, কিন্তু এমনভাবে যাতে তা কখনো সরাসরি প্রমাণ করা না যায়।